আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সম্মানিত সহকর্মীবৃন্দ। আমরা এই মহামারীর মধ্যেও যতটা পারি সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শ্রেণী কার্যক্রমকে সফলতার জন্য আমরা সবাই মিলে সর্বাত্মক সহযোগিতা করে লেখাপড়াটাকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য আমরা চেষ্টা করছি। আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ সম্পর্কে কিছু বিষয় জানি। আমরা আজকে যে বিষয়গুলো আমরা জানতে পারবো তার মধ্যে হলো মহাকর্ষ সম্পর্কে আমরা জানতে পারবো, নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল সম্পর্কে জানতে পারবো, অভিকর্ষ কী সেটা জানতে পারবো, আর অভিকর্ষ ত্বরণ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করব, আর অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কী কী কারণে হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানব। তো আমরা শুরু করছি মহাকর্ষ দিয়ে। আমরা জানি এই পৃথিবী এবং অন্যান্য যে কোনো গ্রহ উপগ্রহ এবং পৃথিবীতে অবস্থিত সমস্ত বস্তু একে অপরকে পরস্পরের সাথে আকর্ষণ করে। মহাকর্ষ হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে মহাকর্ষ বল বলি আমরা। সাধারণত আমরা যখন একটি ঢিল অথবা একটা ক্রিকেট বলকে উপরে ছুঁড়ে মারি সেটা আবার পৃথিবীর দিকে ফিরে আসে। এই ফিরে আসার কারণ হলো মহাকর্ষ। তাহলে এই মহাকর্ষ হলো মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে মহাকর্ষ বলা হয়। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যার ফলে গ্র্যাভিটেশনাল ফোর্সের সৃষ্টি হয় মহাকর্ষ বলের উৎপত্তি। এখন এই মহাকর্ষ সম্পর্কে পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী নিউটন তার একটা বিখ্যাত সূত্র আছে, এটাকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রটা কেমন? যে ভর আছে এমন যে কোনো দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল রয়েছে, আর এই মহাকর্ষ বলটা নির্ভর করে ভরের উপর এবং দূরত্বের উপর। ভর যত বেশি হবে মহাকর্ষ বলটাও তত বেশি হবে, আর দূরত্ব যত বেশি হবে মহাকর্ষ বলটা তত কম হবে। একটা সমানুপাতিক সম্পর্ক আর একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা ধরি যে এই একটা বস্তু আর এই একটা বস্তু, দুটি বস্তু। এই বস্তুর ভর ধরলাম m1 আর এই ভর ধরলাম m2। ভরের ইংরেজি হচ্ছে ma+s, সেজন্য আমরা প্রথম ভরকে m1 ধরলাম আর দ্বিতীয় ভরকে m2 ধরলাম। এটা হলো আমার প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু ধরলাম। এই দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব সেই ডিস্টেন্সটা হলো d। আমরা এই নিউটনের মহাকর্ষ সূত্রে বলছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে নিউটনের যে মহাকর্ষ সূত্র, এই সূত্রের প্রথম হলো এদের দুইজন এ এবং এ পরস্পর দুইটা বস্তুই পরস্পরকে আকর্ষণ করে। একে আকর্ষণ করে এফ বলে, বলের ইংরেজি হলো ফোর্স। একে আকর্ষণ করে এফ বলে। তাহলে এই আকর্ষণ উভয়কে আকর্ষণ করে। তাহলে এই আকর্ষণটা হচ্ছে এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। একটা ভর m1 আর m2, এই দুটার গুণফলের সমানুপাতিক। এটা একটা সমানুপাতিক চিহ্ন। এর মানে হলো ভর যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে, আর ভর যদি কম হয় আকর্ষণ বলও কম হবে। সমানুপাতিক সম্পর্ক হলো এটা যদি বেশি হয় এ পাশেও বেশি হবে, আর এটা যদি কম হয় এটাও কম হবে। এটা হলো সমানুপাতিক সম্পর্ক। আর তাদের দূরত্বের সাথে যে সম্পর্ক সেটা হলো এই যে বল, এই বল তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গমূল স্কয়ার, এবং এটা ব্যস্তানুপাতিক 1/d²। এই 1/d², অর্থাৎ এখানে আমরা এটা বুঝতে পারি যে ভরের গুণফল যদি দ্বিগুণ হয় তাহলে তাদের বলও হবে দ্বিগুণ, কিন্তু তাদের দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বল হবে 1/4, অর্থাৎ 1/4, কারণ এখানে স্কয়ার আছে, d² আছে। তাহলে এই দুইটা বলকে আমরা যদি এই দুইটা সম্পর্ককে যদি আমরা একটা সূত্রের মাধ্যমে লিখতে চাই তাহলে হবে F সমানুপাতিক m1 m2/d²। F সমানুপাতিক
m1 m2 বাই d স্কয়ার। তাহলে এই যে সম্পর্কটা f সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার। এখন যদি আমরা এটাকে সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিই, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক আসে। আর এই সমানুপাতিক ধ্রুবককে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে হলো যে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এই সমানুপাতিক ধ্রুবক আমরা যদি উঠাই দিই, তাহলে আমাদের সূত্রটা হবে f, আমি এখান থেকে এখানে লিখছি, f সমান সমান g m1 m2 বাই d স্কয়ার। f সমান সমান g m1 m2 বাই d স্কয়ার। এই g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই g এর একটা মান আছে, এই g এর মান হচ্ছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 n m স্কয়ার kg ইনভার্স 2। এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, এবং এই মহাকর্ষীয় ধ্রুবক এটা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এবং এটা একটা মান আছে, এটা বিজ্ঞানী ক্যাভেন্ডিশ এই মহাকর্ষীয় ধ্রুবকের মানটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করেছেন। এখন যদি আমরা এইখান থেকে নিউটনের মহাকর্ষ সূত্রটা, তাহলে আমার দেওয়া হচ্ছে এটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে এই নিউটনের মহাকর্ষ সূত্রটা গাণিতিক রূপ হচ্ছে f সমান সমান g m1 m2 বাই d স্কয়ার। f সমান সমান g m1 m2 বাই d স্কয়ার। এটাকে বলা হয় নিউটনের মহাকর্ষের সূত্রের গাণিতিক রূপ। এখন এইখান থেকে আমরা যদি g এর মান বের করতে চাই, তাহলে আমার g m1 m2 সমান সমান এটা গুণ করলে হবে f d স্কয়ার। এখন তাহলে আমার g সমান সমান দাঁড়াচ্ছে f d স্কয়ার বাই m1 m2। এইখান থেকে আমরা যদি দেখি, এই সূত্রটা থেকে g এর মান যদি আমি দেখি, আমার g এর সূত্রটা হচ্ছে f সমান সমান g সমান সমান f d স্কয়ার বাই m1 m2। এখন এখান থেকে যদি আমি একক বের করার চেষ্টা করি, তাহলে এই বলের একক নিউটন n, আর দূরত্বের একক মিটার, কিন্তু স্কয়ার আছে বলে এটা হবে মিটার স্কয়ার। আর এইখানে হলো ভরের একক m1, ভর হচ্ছে কেজি, গুণ আমার এইখানে m1, এটা ভরের একক হচ্ছে কেজি। তাহলে এখানে ভরের একক কেজি, এখানে ভরের একক কেজি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি, যদি আমি এইখান থেকে যদি এইখানে লিখি, তাহলে আমার এখান থেকে নিউটন মিটার স্কয়ার, আর নিচে হচ্ছে কেজি গুণ কেজি, অর্থাৎ কেজি স্কয়ার। তাহলে আমার এককটা দাঁড়াচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি, নিচ থেকে উপরে গেলে ইনভার্স হয়ে যায়, ইনভার্স 2। এই এককটাই আমরা এখানে লিখেছি, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক। এখন মহাকর্ষীয় ধ্রুবক জি কাকে বলে? যদি আমাদের সাধারণত অনুধাবনমূলক প্রশ্নে আসে মহাকর্ষীয় ধ্রুবক জি কি এবং তার একক অথবা তার মান কত, তাহলে আমরা এইখান থেকে, এই সমীকরণ থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারি। সেটা হলো 1 কেজি ভরের দুটা বস্তু পরস্পর যদি 1 মিটার দূরত্বে থাকে, ধরলাম এইখানে একটা আমার বস্তু রয়েছে, এইখানে আমার একটা বস্তু রয়েছে, এইটার ভরও 1 কেজি, এইটার ভরও 1 কেজি। তাহলে 1 কেজি ভরের দুটা বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রয়েছে। সবগুলোকে আমি একক ধরে নিচ্ছি, ভরটাও একক, দূরত্বটাও একক। 1 কেজি ভরের দুটা বস্তু যদি 1 মিটার দূরত্ব থেকে তারা যে বলে আকর্ষণ করবে, সেটাকেই বলা হবে জি এর মান বা মহাকর্ষীয় ধ্রুবক। 1 কেজি ভরের দুটা বস্তু 1 মিটার দূরত্বে থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে, সেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, এবং সেই মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে আমরা এখান থেকে জি এর একক, জি এর মান এবং জি এর সংজ্ঞা নিতে পারব। এখন আমরা চলে আসি যে অভিকর্ষ কি জিনিস। অভিকর্ষ, তাহলে অভিকর্ষ, আমরা অভিকর্ষের ক্ষেত্রে যদি দেখি যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, এটাকে শিখলাম হলো মহাকর্ষ। কিন্তু অভিকর্ষ কি জিনিস? অভিকর্ষ হলো এই গ্র্যাভিটি, হলো যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণ, সেটাকে বলা হয় অভিকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের
যে কোনো বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণ তাকে বলা হয় অভিকর্ষণ। যেমন চাঁদ আর সূর্য, এই দুইটার মাঝখানে যে আকর্ষণ সেটাকে বলা হয় মহাকর্ষণ, কিন্তু চাঁদ এবং পৃথিবী এই দুইটার মাঝখানে যে আকর্ষণ সেটাকে বলা হয় অভিকর্ষণ। যেমন পৃথিবী এবং আমার হাতে এই কলমটির মধ্যে যে আকর্ষণ সেটা হলো অভিকর্ষণ। অভিকর্ষ সাথে পৃথিবীর আকর্ষণ জড়িত, অর্থাৎ পৃথিবীর সাথে যে কোনো বস্তুর যে আকর্ষণ সেটাকে বলা হয় অভিকর্ষণ। তাহলে অভিকর্ষ ত্বরণ কি? অভিকর্ষ ত্বরণ হলো অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর ত্বরণ হয়। আমরা জানি যে বলের ফলে কোনো বস্তুর, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর ত্বরণ হয়, আর একক সময়ে যে পরিমাণ বেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে তার অভিকর্ষ ত্বরণ। তাহলে বল প্রয়োগের ফলে তার বেগের পরিবর্তন হয়, আর একক সময়ে যে পরিমাণ বেগের পরিবর্তন হয় সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণকে আমরা অভিকর্ষ ত্বরণকে স্মল ভি দ্বারা প্রকাশ করি এবং এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা এটাকে ms ইনভার্স 2 লিখতে পারি। তাহলে এই যে জি এর সংজ্ঞা কি হবে? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এই অভিকর্ষ ত্বরণের একটা মান আছে, সেই মান হলো জি এর মান হলো, আদর্শ মান হলো 9.8 ms ইনভার্স 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো জি এর আদর্শ মান, স্মল জি। তাহলে অভিকর্ষ ত্বরণের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায়। এই জন্য আমি যদি একটা বস্তুকে 10 তলা থেকে ফেলে দিই আর একটা বস্তুকে 3 তলা থেকে ফেলে দিই, তাহলে 10 তলা থেকে পড়ন্ত বস্তুটা নিচে এসে জোরে আঘাত করে। এর কারণ হলো সে যেহেতু বেশি দূরত্ব অতিক্রম করছে, আর বেশি দূরত্ব অতিক্রম করতে গিয়ে সে বেশি সময় নিচ্ছে, আর এই বেশি সময়ের মধ্যে তার বেগটা বেশি বৃদ্ধি পাচ্ছে। প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাচ্ছে 9.8 ms ইনভার্স 1। এই জন্য সে দূর থেকে আসলে সে আঘাত করছে অনেক জোরে, আর 3 তলা থেকে যে বস্তুটা পড়ছে সে কম দূরত্ব থেকে আসছে, এজন্য তার পড়তে কম সময় লাগবে, কম সময়ে তার বেগের বৃদ্ধিটা হচ্ছে কম, এজন্য তার ত্বরণটাও হচ্ছে কম। অর্থাৎ 9.8 করে প্রতি সেকেন্ডে পড়লে সে কম জোরে আঘাত করছে ভূপৃষ্ঠে। তাহলে অভিকর্ষ ত্বরণ, এখন অভিকর্ষ ত্বরণটাকে যদি আমরা এর গাণিতিক রূপ বের করতে চাই, আমরা মহাকর্ষ সূত্র থেকে জানি F = G m1 m2 বাই d স্কয়ার। এটা আমরা শিখলাম। এখন ধরি আমার এই একটা পৃথিবীর সাথে আমার এইখানে একটা গাছে আম আছে, একটা গাছ, সেইখান থেকে গাছে ধরলাম যে একটা আম হয়েছে। যেহেতু পৃথিবী অনেক বড়, এর একটা ভর আছে এবং ভরটা অনেক বিশাল, এই জন্য আমি এটাকে বড় এম ধরলাম, ভরের ইংরেজি হলো এম, এটা বলেছি। আর যেহেতু এই আমটার ভর অনেক ছোট, এই জন্য এটাকে আমি ধরলাম স্মল এম, এর ভরটাকে। এবং এই আম আর এই পৃথিবী এই মধ্যবর্তী যে দূরত্ব সেটা রয়েছে, এবং আম যেহেতু পৃথিবীর খুব কাছে থাকে এবং পৃথিবীর যেহেতু রেডিয়াস বা ব্যাসার্ধটা অনেক বড়, এই জন্য তার এই যে ব্যাসার্ধটা ধরলাম যে পৃথিবীর এই যে এখান থেকে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটা হলো ব্যাসার্ধ, এটাকে আমি পৃথিবীর ব্যাসার্ধকে বড় দ্বারা প্রকাশ করব। তাই আমি এই সূত্রটা আমার এই ক্ষেত্রে পৃথিবী অভিকর্ষের ক্ষেত্রে আমি সূত্রটা কনভার্ট করি, যদি আমি লিখি তাহলে F = G সম্পর্ক হচ্ছে আমার এই বড় এম এবং ছোট এম এর মধ্যে যে আকর্ষণ, তার মানে এই বড় এম ছোট এম ভরের গুণফল আর এদের মধ্যবর্তী দূরত্ব r²। F = G বড় এম ছোট এম বাই r²। কিন্তু আমরা জানি এই F = mg, অর্থাৎ এই বলটা হলো ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল। ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল হলো এই ফোর্সটা। তাহলে আমি এফ এর জায়গায়, এখানে এফ এর জায়গায় আমি এম জি লিখতে পারি, আর এইখানে আমার থাকছে জি বড় এম ছোট এম বাই r²। এখন আমি দেখি আমার এই দুই পাশের থেকে এম বাদ চলে যায়, তাহলে থাকছে আমার জি এর যে সম্পর্ক G = Gm বাই r²। এইটা হচ্ছে আমাদের
অভিকর্ষজ ত্বরণের গাণিতিক রূপ। এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণের দুপাশে বাম পাশে এবং ডান পাশে স্মল এমটা নাই। স্মল এম ছিল এই আমের ভর অর্থাৎ বস্তুর ভর, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। অভিকর্ষজ ত্বরণ কিসের উপর নির্ভর করে? দূরত্বের উপর, অর্থাৎ পৃথিবী থেকে বস্তুটা কতটুকু দূরত্বে রয়েছে তার উপরে নির্ভর করে। তাহলে আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক জি একটা ধ্রুবক সংখ্যা, সেটা একটা ধ্রুবক জিনিস, এবং এই ভরটাও একটা ধ্রুবক জিনিস। এই জন্য পৃথিবী থেকে কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণটা নির্ভর করছে তার দূরত্বের উপর। আমরা জানি পৃথিবীর বিভিন্ন স্থানে থেকে তার কেন্দ্রের দূরত্ব সমান নয়, এই জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়। তাহলে আমরা এখন দেখি যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কেন হয়, অর্থাৎ জি এর পরিবর্তন কেন হয়, কেন পৃথিবীর বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন রকম হয়। আমরা সেটা এখন একটু দেখি। ধরি বা আমরা আসলে বিজ্ঞানের এখন উন্নতির ফলে আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবীর দুই পাশে একটু চাপা, অর্থাৎ কমলা লেবুর মতো একটু চাপা। পৃথিবী যদি আমরা আকৃতি দেখি তাহলে এইভাবে আমরা একটা কমলা লেবুকে চিন্তা করতে পারি। এটা একটা পৃথিবীর দুই পাশে চাপা, এবং এই উপরেরটাকে উত্তর মেরু এবং দক্ষিণটাকে আমরা দক্ষিণ মেরু বলছি। উপরটা উত্তর মেরু, নিচের অংশ হলো দক্ষিণ মেরু। তাহলে এই দুইটা মেরু অঞ্চল, এটা হলো উত্তর মেরু আর এইটা হলো আমার দক্ষিণ মেরু। এটা হলো পৃথিবীর মাঝখান, পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্র থেকে এই মাঝ বরাবর যে দূরত্ব, এটা হলো বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। আর এগুলো হচ্ছে আমার মেরু অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, আর এটাও মেরু অঞ্চল। তাহলে মেরু অঞ্চল থেকে পৃথিবীর ব্যাসার্ধ এটা বিষুবীয় অঞ্চল। আর আমরা যদি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে যেতে চাই, অথবা মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে, এই মাঝখানে এই অঞ্চলগুলো ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চল পৃথিবীর কেন্দ্রকে আমরা ও দ্বারা চিহ্নিত করলাম। এখন এই কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চল, এটা এর ব্যাসার্ধটা সাধারণত সবচেয়ে বেশি হয়, আর যেখান থেকে দূরত্বটা বেশি হবে ওইখানে জি এর মানটা কম হবে, কারণ আমরা জানি এটা দূরত্বের ব্যস্তানুপাতিক সাথে সম্পর্ক। এইখানে জি এর মান, বিষুবীয় অঞ্চলের জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, কারণ এখানে দূরত্বটা সবচেয়ে কম, জি এর মান সবচেয়ে বেশি। এখানে জি এর মান হচ্ছে 9.83 ms ইনভার্স 2। আর এই ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে, এখানে জি হচ্ছে 9.79 ms ইনভার্স 2। তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পৃথিবীর অভ্যন্তরের কেন্দ্র থেকে তার পরিধির দূরত্বের ভিন্নতার কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয় অঞ্চল ভেদে। তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের জি এর মান বিভিন্ন। এই বিভিন্নতার কারণে বিজ্ঞানীগণ একটা জি এর আদর্শ মান ঠিক করে নিয়েছেন, আর সেই জি এর আদর্শ মান হলো 9.8 ms ইনভার্স 1। আমরা বিভিন্ন ক্ষেত্রে জি এর মান 9.8 ধরে গাণিতিক হিসাব নিকাশগুলো করব। তাহলে জি এর মান 9.8 ms ইনভার্স 1। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয় তাহলে বিভিন্ন অঞ্চলের জন্য, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন। এখন আমি একটা গাণিতিক হিসাব করি, যে আমাদের সাধারণত সৃজনশীল অংশের গ নাম্বার প্রশ্নে এই ধরনের প্রশ্নগুলো আসে, যে একটি বস্তুর ভর 20 কেজি, ওই বস্তুটিকে ক্রান্তীয় অঞ্চলে নিয়ে গেলে তার ওজন কত হবে।
তাহলে আমরা এটা একটা খুব সিম্পল একটা গাণিতিক সমস্যা। আমরা জানি W ইকুয়াল টু এম। আমরা একটু আগে শিখছি F ইকুয়াল টু এম। এই F ইকুয়াল টু এম মানে বল তার ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল হলো তার বল। আবার আমরা জানি এই বল হচ্ছে বল আর ডব্লিউ হলো সমান। এই ডব্লিউ হচ্ছে ওয়েট মানে ওজন, কারণ ওজন এক প্রকার বল। পৃথিবী কোনো বস্তুকে যে বলে তার নিজের দিকে আকর্ষণ করে সেটাকেই বলা হয় তার ওজন। তাহলে ওজনও হচ্ছে এক প্রকার বল। তাহলে যদি F ইকুয়াল টু এম হয়, এই F এর জায়গায় আমি ডব্লিউ বসাতে পারি, W ইকুয়াল টু এম। তাহলে একটা বস্তুর ভর যদি 20 কেজি হয়, তাকে বিষুবীয় অঞ্চলে নিয়ে গেলে তার ওজন কত হবে এটা যদি আমরা হিসাব করি, তাহলে এই বস্তুর ভর হলো 20 কেজি। আমি এখানে বসাই দিলাম 20 কেজি। আর বিষুবীয় অঞ্চলে তার জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি যদি এই দুইটা গুণ করি, তাহলে আমার যেটা আসবে তত নিউটন হলো উত্তর, কারণ ওজনের একক হলো নিউটন। এভাবে আমরা যে কোনো অঞ্চলে, পৃথিবীর যে কোনো অঞ্চলে তার যদি ভর দেওয়া থাকে, ওই অঞ্চলে আমরা কোনো বস্তুর ওজন বের করতে পারবো। সেটা বিষুবীয় অঞ্চল বলে দিলে এটা বের করবো, ক্রান্তীয় অঞ্চল বললে এটা বের করবো, আর যদি আমার মেরু অঞ্চলে বলে তাহলে আমি জি এর এই মানটা হিসাব করবো 9.83। কিন্তু যদি কোনো অঞ্চল উল্লেখ না করে দেয় এই ধরনের গাণিতিক সমস্যায়, তখন আমরা জি এর মান 9.8 ধরে আমরা হিসাব বিকাশ করে আমরা W ইকুয়াল টু এম এই সূত্রে বসে আমরা কোনো বস্তুর ওজন আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। সকলকে অভিনন্দন জানাচ্ছি। বাসায় যতটুকু পারা যায়, যেভাবে পারা যায় মনোযোগ দিয়ে লেখাপড়া করার জন্য এবং এই পড়ালেখার একটা পরিবেশের মধ্যে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন।